একদিনের মার খেয়ে এত বেশি লেগে গেল। আসসালামু আলাইকুম। এই 15ই আগস্টকে ঘিরে সাচ্চা কিছু মুজিব প্রেমিক অর্থাৎ তথাকথিত দেশপ্রেমিকের সন্ধান মিলেছে। অবশ্য তারা ভীষণ রকম গুণী মানুষ, কারণ তারা অভিনেতা অভিনেত্রী। আর সেখানে আমি নিতান্তই সাধারণ একজন ক্ষুদ্র মানুষ। তাদেরকে নিয়ে কথা বলার দুঃসাহস আমার থাকার কথা না, কিন্তু তারা জাতির কাছে কিছু প্রশ্ন রেখেছেন। আর সেই প্রশ্নগুলো শুনে আমার মাথায়ও কিছু পাল্টা প্রশ্নের জন্ম নিয়েছে। আর সে কারণে মনে হলো যে তাদের বলা কথাগুলোকেই একটু তুলে ধরার চেষ্টা করি। দেখি যদি আমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাই। আমরা জানি যে এই 15ই আগস্ট বিগত বছরগুলোতে জাতীয় শোক দিবস পালন করা হতো। কিন্তু এই 2024-এ সেটি করতে দেয়া হয়নি। এবং হবে না, এটা 15ই আগস্টের আগেই যখন ঘোষণা হয়েছিল যে না, কোনো শোক দিবস নয়। কারণ এই 2024-এ কিছুদিন আগে যত নিরীহ অসহায় আমাদের সাধারণ ছাত্র জনতার রক্ত ঝরেছে, প্রাণ হারিয়েছে, তাদের রক্ত এখন পর্যন্ত মুছে যায়নি। সেখানে এই 50 বছর আগের ঘটে যাওয়া ঘটনার যে শোক দিবস পালন করা হবে, তাও একটি পরিবার কেন্দ্রিক, তা হতে দেয়া যায় না। সে কারণেই হয়তো অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারা আসলে এই শোক দিবস পালন, সরকারি ছুটি এগুলো বাতিল করেছিলেন। এমতো অবস্থায় সেই গুণী অভিনেত্রী তিনি ঘোষণা করেছিলেন, আর কেউ যাক বা না যাক, আমি একা হলেও ধানমন্ডি 32-এ যাব এবং বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীকে স্মৃতিচারণ করব। এরকম একটি কথা। তিনি কিন্তু তার কথা রেখেছেন। হ্যাঁ, তো তিনি যাওয়ার পরে তার সাথে নাকি কিছু ঘটনা ঘটেছে। তো সেগুলো একটু তুলে ধরছি। তিনি বলছেন যে তার সাথে আরো এই বিনোদন জগতের হচ্ছে 30 থেকে 35 জন লোকজন ছিল। তারা সন্ধ্যা 7টার দিকে যখন মোমবাতি প্রজ্বলন করছিলেন, তখন নাকি তাদের উপরে অতর্কিত হামলা হয়েছে। এখানে আমার একটা প্রশ্ন, যে কোনো মানুষের মৃত্যুবার্ষিকীতে আচ্ছা মোমবাতি জ্বালিয়ে যে তাকে স্মরণ করা হয়, এতে ওই মৃত আত্মার কি সওয়াব হয় বা তার কি লাভ হয়? তারপরে তিনি বলেছেন তাকে এত বেশি মেরেছে, তাকে টার্গেট করেই নাকি ওই হামলাকারীরা হামলা করেছে, এত বেশি হাতে পায়ে গায়ে মেরেছেন যে তিনি তাকে কোনো মতে প্রাণে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছেন। আচ্ছা, বুঝলাম। অবশ্যই এই ধরনের হামলা যে কারোর উপর অত্যন্ত নিন্দনীয়, নিঃসন্দেহে। কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তখন তিনি উত্তর করেছেন যে না না না, হাসপাতালে যাওয়ার আমি সাহস পাইনি, কারণ যেভাবে আমাকে মারা হয়েছে আমি আবার হাসপাতালে যাব কিভাবে, আবার যদি হামলা হয়। এমনকি আমি তো তখন রাস্তা পার হওয়ার সময় অনেক ধমক শুনতে শুনতে পার হয়েছি। এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে, এতগুলো মানুষ এসে আপনাকে এমন ভাবে পেটালো, সারা শরীরে পেটালো, হাতে মাথায় গায়ে পায়ে সবখানে পেটালো, আপনি কি করে আবার নিজে দৌড়ে রাস্তা পার হলেন? আচ্ছা, এখানেও মেনে নিলাম যে হ্যাঁ, জীবন বাঁচাতে মানুষের চেষ্টাটুকু করে, আপনি হয়তো সেটাই করেছিলেন। তিনি বলেছেন আমি বিরাট কোনো অপরাধ মনে হয় করে ফেলেছি, আমার সাথে এমন ভাবে হামলা হয়েছিল। এই জায়গাটিতে এসে আমার জাস্ট কিছুদিন আগে অর্থাৎ 16ই জুলাই থেকে যে 5ই আগস্ট পর্যন্ত ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো মনে পড়ে গেল। বিশ্বাস করেন গুণী অভিনেত্রী, আপনাকে বলছি, কারণ এই যে আপনি বললেন যে মনে হয় বিরাট কোনো অপরাধ করে ফেলেছি। আপনাদের নেত্রী স্বৈরশাসক হাসিনাও বলেছিল আমি বুঝি না বাংলার মানুষ, তাদের জন্য আমি এত কিছু করলাম, তারপর তাদের একটাই দাবি, তারা শুধু পদত্যাগ চায়। আমি বুঝি না আমার কি অপরাধ। আপনার সুরটা না অনেকটা সেই একই সুর। যাই হোক, আপনাকে জাস্ট কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনাগুলো একটু স্মরণ করিয়ে দিতে চাই। 16 জুলাই যখন ছাত্ররা সাধারণ আন্দোলনের জন্য রাজপথে নেমেছিল, আচ্ছা এই সাধারণ আন্দোলন করা এটা কি কোনো অপরাধ ছিল? তাহলে তাদের উপরে কেন এভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছিল? কেন তাজা প্রাণগুলো কেড়ে নেওয়া হয়েছিল? বলতে পারবেন আপনি তাদের কি অপরাধ ছিল? আচ্ছা, আপনি তো গুণী একজন অভিনেত্রী, আপনি নিঃসন্দেহে অনেক মেধা রাখেন, বিবেকবোধ সম্পন্ন। কেন ওই 16 জুলাই থেকে যে ঘটনাগুলো 5ই আগস্ট পর্যন্ত ঘটলো, তখন একটি বাণী আপনাদের মতো অনেক অভিনেতা অভিনেত্রীর মুখ থেকে আসেনি যে না এটি অন্যায় হচ্ছে, যে মাননীয় নেত্রী শেখ হাসিনা আপনি এগুলো বন্ধ করুন? কি দোষ করেছিল ওই তাজা প্রাণগুলো? তারা তো একটু অধিকারের জন্য লড়াই করছিল, কোটা আন্দোলন, সেখানে তো তাদের অনেক বড় অপরাধ ছিল না। তারপরেও তো আপনাদের নেত্রী স্বৈরশাসক বারবার তাদের উপরে পাখির মতো গুলি চালিয়েছে। ভুলে যাবেন না সেদিনগুলো। এরপরে আসছি আপনার আরেকটি প্রশ্নে, যেটি আপনি করেছেন যে মাননীয়
প্রধান উপদেষ্টা কি কোনো রুল জারি করেছে যে ধানমন্ডি 32-এ যাওয়া যাবে না? আচ্ছা, এমন কি কোনো রুল এই স্বৈরশাসক হাসিনা সরকার জারি করেছিল যে রাজপথে এই সাধারণ ছাত্ররা তাদের কোনো দাবি নিয়ে আসতে পারবে না? এটা যদি না হয়ে থাকে তাহলে সাধারণ ছাত্ররা এসে যেভাবে রক্তাক্ত হয়েছে, জীবন দিয়েছে, আপনার উপরে তো হামলা হয়েছে। অবশ্যই আমি এটা নিন্দা জানাই, কিন্তু আপনি কিন্তু আবার কোনোভাবে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পেরেছেন। অথচ হাসিনা সরকারের হুকুমে করা গুলির থেকে অনেকে বেঁচে যেতে পারেনি। ঘরে থাকা ছোট বাচ্চাটা, সেও কিন্তু বাঁচতে পারেনি। জানালা দিয়ে উকি দিয়ে দেখতে চাওয়া বাচ্চাটাও বাঁচতে পারেনি। ছাদে খেলতে থাকা বাচ্চাটাও বাঁচতে পারেনি। সেদিন কোথায় ছিল আপনার এই প্রশ্নগুলো? সরি, আপনার না, আপনার মতো আরো যারা রয়েছে, আপনাদের এই প্রশ্নগুলো সেদিন আপনাদের বিবেক নাড়া দেয়নি? যখন রাজপথ রক্তাক্ত হয়েছিল, যখনই অসহায় মানুষগুলো জীবন দিয়েছিল, তাদের তো সাধারণ একটি দাবি ছিল যে কোটা আন্দোলন, কোটা সংস্কার। সেখান থেকে আপনারা বাধ্য করেছেন আজকের এই পরিস্থিতিতে। একদিনের মার খেয়ে এত বেশি লেগে গেল? একদিনের মার খেয়ে এত জাতির কাছে আপনি প্রশ্ন ছুড়ে দিলেন? তাহলে এতগুলো দিন এই সাধারণ ছাত্ররা, সাধারণ জনতা এতগুলো প্রাণ দিল, তারা কি বলবে? তাদের কেমন লেগেছে? যে মা তার সন্তান হারিয়েছে, সেই মাকে একবার প্রশ্ন করেছেন? তার মাথায় গিয়ে একবার হাত বুলিয়েছে? করেননি তো। যেই বোন তার ভাই হারিয়েছে, সেই বোনের হাহাকার বোঝার চেষ্টা করেছেন? যে ভাই তার বোন হারিয়েছে, তার আর্তনাদ বোঝার চেষ্টা করেছেন? যে বাবা মা ছোট ছোট সন্তান ঘরের মধ্যে থেকেও তারপরেও তারা ওই স্বৈরশাসকের গুলি থেকে বাঁচতে পারেনি, সেই বাবা মার হাহাকার, আত্মচিৎকারকে একবার বুঝতে চেয়েছিলেন? খুঁজতে গিয়েছিলেন? জাননি তো। তাহলে কোন মুখে আজকে এই প্রশ্ন করছেন? লজ্জা থাকা উচিত। আরেকটি কথা আপনি বলেছেন, গুণী অভিনেত্রী, যে সেনাবাহিনী ঘিরে রেখেছে যে জায়গাটি, সেই জায়গাতেও এমন অতর্কিত হামলা হলো, আমাকে এত বেশি পেটালো, যা আমি বিশ্বাস করতে পারি না। আজকে আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আজকে আপনি যেমন বিশ্বাস করতে পারেননি যে সেনাবাহিনী উপস্থিত থাকা অবস্থায় আপনার উপর হামলা হয়েছে, ঠিক একইভাবে ওই আবু সাইদ, সেও বিশ্বাস করতে পারেনি। যেদিন তিনি বুক পেতে প্রতিবাদ করেছিলেন, তিনি কখনো ভাবেননি তার দেশেরই সেই পুলিশ ভাইয়েরা এভাবে গুলি করে তাকে হত্যা করবে। আজকে আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন সেই শহীদ আবু সাইদের পরিবারকে, মুগ্ধকে, এরকম নাম না জানা আরো হাজারো শহীদকে? পারবেন না। কারণ তারাও কিন্তু বিশ্বাস রেখেছিল যে না, আমার দেশের পুলিশ, আমারই ভাই, তারা নিশ্চয়ই আমার বুকে গুলি চালাবে না। তাই তো বুকটা টান করে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমরা শুধু আমাদের অধিকারের জন্য লড়াই করছি। তাদেরও বিশ্বাস হয়নি। কিন্তু ওই স্বৈর শাসকের অর্ডারে এরকম হাজারো আমাদের সাধারণ নিরীহ অসহায় ছাত্রছাত্রী জনতা, তারা কিন্তু শহীদ হয়েছে। সুতরাং আজকে একটু মার খেয়েই আপনার বিশ্বাস হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, রাজপথ রক্তাক্ত হয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, ভাই বোনকে হারিয়েছে, বোন ভাইকে হারিয়েছে, এই যন্ত্রণাগুলো কি আপনাদের একটুও যন্ত্রণা দেয় না? আপনাদের বিবেককে একটুও নাড়া দেয় না? আপনি অভিনেত্রী, জানি, নিখুঁত অভিনয় আপনাদের, তাই তো ক্যামেরার সামনে এসে একদম অঝরে কাঁদছেন, চোখে পানি বেরোচ্ছে। আহা, মুজিব প্রেম। হ্যাঁ, এক মুজিবের জন্য আজকে এখনো কাঁদছেন। সেই 50 বছর আগের কান্না আজও আপনি কাঁদছেন, অঝরে আপনার চোখ থেকে পানি বেরোচ্ছে। তাহলে এই কিছুদিন আগে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, যে হত্যাকাণ্ড, সেখানে সেই মা, সেই ভাই, সেই বোন, সেই সাধারণ মানুষ আমরা যা চোখে দেখেছি, আমরা কি করে দুদিনে ভুলে যাব? একটু তাকিয়ে দেখেন, রাজপথের রক্ত কিন্তু এখনো শুকায়নি। সেখানে দুদিনেই ভুলে গিয়ে পারিবারিক শোক দিবস পালন করব, আর বলছেন জাতির কাছে প্রশ্ন, আমার কি অপরাধ ছিল? টেলিভিশনের পর্দার অভিনয় আর বাস্তব জীবন এক করতে যাবেন না, কারণ ওটা অভিনয়। আপনারা চোখে তখন কি কি দিয়ে যেন কাঁদতে পারেন, কিন্তু এই যে বাস্তব যে ঘটে যাওয়া ঘটনাগুলো, সেখানে যে মা, ভাই বোন, যে মানুষগুলো আত্মচিৎকার ছিল, সেটা কোনো অভিনয় ছিল না, সত্যিকারের স্বজন হারা চিৎকার ছিল, সত্যিকারের সন্তান হারা মায়ের আর্তনাদ ছিল, ভাই হারা বোনের, বোন হারা ভাইয়ের আত্মচিৎকার ছিল। সত্যিকারে কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে গিয়েছিল। আজকে প্রশ্ন করুন যে আয়না ঘরে বছরের পর বছর লুকিয়ে রেখেছিল, গুম করে রেখেছিল যে মানুষগুলোকে, সেই পরিবারের মানুষগুলোর এক একটা সেকেন্ড, এক একটা দিন কতটা লম্বা ছিল, তারা কিভাবে পার করেছে এতগুলো বছর। এই যে আয়না ঘরে বন্দি থাকা লোকগুলো,
তাদের যে গল্পগুলো আজকে আমাদের সামনে আসতেছে, আপনারা কি একটি গল্প কানে শোনেননি? তাদের উপরে কতটুক অত্যাচার নির্যাতন করা হয়েছিল, তাদের পরিবারের মানুষগুলো হাহাকার করছিল। সেদিন একটি মেয়ের দেখলাম যে তার বাবার ছবি নিয়ে সে দাঁড়িয়ে থেকে এভাবে বলছিল যে এখন তো হাসিনা আন্টি নেই, আমার বাবাকে একটু ফিরিয়ে দেন। সেদিন আরেক বাবার সন্তান বলছিল যে সবাই তো তার বাবা মা মারা গেলে সেই কবরটা অন্তত দেখতে পায়, লাশ নিয়ে দাফন করে, সেই কবরের কাছে মাঝে মাঝে যায়। আমরা কিচ্ছু চাই না, আমার বাবার লাশটা চাই, যাতে করে আমরা বুঝতে পারি হ্যাঁ এখানে আমার বাবা ঘুমিয়ে আছে, আমাদের বাবার লাশটা অন্তত ফেরত দেন। এই আত্মচিৎকার গুলো সন্তানদের আপনাদের কানের মধ্যে যায় না? আপনাদের ভেতরে একটু কি হু হু করে না? একটু বিবেককে নাড়া দেয় না? তা না করে এসে অঝরে কাঁদছেন মুজিব প্রেম দেখিয়ে, জাতির কাছে বিচার চাই, কেন এমন হচ্ছে, কেন এমন হচ্ছে। এরকম হাজারটা প্রশ্ন যদি আপনাদেরকে আমরা সাধারণ মানুষ করি, উত্তর দেওয়ার আপনাদের কোনো জায়গা নেই। আপনারা শুধু পারবেন শাসনের নামে শোষণ করতে আপনাদের ক্ষমতার বলে, তারপরে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালাতে, জায়গা ছেড়ে পালাতে, মুখ লুকিয়ে বাঁচতে। তাই আপনারা গুণী অভিনেত্রী, জাস্ট অনুরোধ করব বিনয়ের সাথে, যাই বলেন একটু ভেবে চিনতে বলেন, বিবেক থেকে বলেন, মনুষ্যত্ব বোধটাকে জাগ্রত করেন। কিন্তু এই পর্দার অভিনয় যদি বাস্তবে এসে করার চেষ্টা করেন, আর কত? মানুষ এখন অনেক বেশি সচেতন, অনেক সজাগ। এখন মানুষ সত্যকে চিনতে শিখেছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। সুতরাং এভাবে অভিনয় করে অ্যাটলিস্ট মনে হয় না পার পেয়ে যাবেন। এমন কিছু করতে যাবেন না প্লিজ, যাতে করে আপনাদের মুখে এরকম থুতু এসে পড়ে, এরকম ঝাড়ু পেটা, জুতা পেটা বা এমন কোনো দৃশ্য আমাদের সামনে আবার ঘটে যায়। যদি সত্যকে বলার সাহস নাই রাখেন, যদি পা চাটার অভ্যাস থাকে, অন্যায় হোক আর ন্যায় হোক, পা চেটে কিছু একটা করতে চান, তাহলে নীরবে পা চেটে যান। দয়া করে প্রকাশ্যে এই ধরনের কথা বলে মানুষের কাছে আর হাস্যকর হবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।